গরমের হাত থেকে বাঁচতে মানুষ একটু স্বস্তি পেতে দ্বারস্থ হচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের, কিন্তু স্বস্তির এই যন্ত্র কতটুকু নিরাপদ? কম দামের এসি নিলে তো ওইগুলো তো মনে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবেই। কোনো এসি আশা করি এরকম নাই যে নিচ থেকে বিস্ফোরণ হতে পারে। তারের অথবা সেই সার্কিট বোর্ড অথবা সেই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি, এইগুলো আমরা আর ফলো করি না ঠিকমতো। পার্টসপত্রগুলো অন্যান্য হাই কোয়ালিটিতে হতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করে আসতে হবে, যাতে কোনো অবস্থাতেই এটা লিক করার সুযোগ না পায়। মুক্তি, আমরা গত কয়েকদিন যাবৎ পুরো দেশেই এটা তাপদাহ দেখা দিচ্ছে এবং এই তীব্র গরম থেকে স্বস্তি পেতে এসির ব্যবহার বাড়লেও এসি বিস্ফোরণের ঘটনায় আছে অস্বস্তি এবং আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন যে এই যে এসিড বিস্ফোরণ ঘটছে, এতে নিম্নমানের যে বৈদ্যুতিক সামগ্রী রয়েছে সেটির ব্যবহার বন্ধ করতে হবে, একই সাথে এসির রক্ষণাবেক্ষণেও আরও সচেতন হতে হবে। গরমের একটা হাওয়া আছে, এই হাওয়াটা খুব গা জ্বলে ওঠে, অনেক সময় বাতাসে থেকে একটু ভালো লাগে, আবার সেই গরম হয়ে যায়। এই গরমে কাজ করতে পারি না, কাজে গেলে অসুস্থ হয়ে যায়। গরমে আমাদের খুব অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চার খুব সমস্যা হয়ে যেতেছে। দেশের একমাত্র সিলেট বিভাগ ছাড়া কোথাও এরকম বৃষ্টিপাতের নেই। এই মাসে আসলে তাপপ্রবাহ কমার ওরকম কোনো সুখকর খবর আমরা দিতে পাচ্ছি না। আসলে অতি তীব্র না হলে তীব্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা থাকবে, তবে পুরোপুরি তাপপ্রবাহ যাওয়ার কোনো সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে না। নাফি, সপ্তাহ পেরিয়ে গেছে যে দেশ জুড়ে বইছে তাপ প্রবাহের, তবে এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিস আমাদের কোনো সুসংবাদ দিতে পারেনি। আজকে তারা বলছেন যে এই তাপমাত্রা আরও বাড়তে পারে এবং আজকে হয়তো 42 ডিগ্রি ছাড়াবে না, কিন্তু এরপরে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে এবং কোনো স্বস্তির খবরও নেই সিলেট ছাড়া, কারণ সিলেট বিভাগ ছাড়াও অন্য কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এখন দুপুরে নিয়ে জানাবো বিস্তারিত। সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসফর নাফি এবং আমি ইসরাত মুক্তি। To the signing table, His Excellency Mr. Sultan bin Saad Al Muraiki, Honorable Minister of State for Foreign Affairs of the State. ঢাকা দোহা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠকে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এসবের মধ্যে জনশক্তি রপ্তানি, বন্দর পরিচালনা, দ্বৈত কর প্রত্যাহার অন্যতম। এই নিয়ে কিছুক্ষণ পরেই জানাবো বিস্তারিত, তবে শুরুতে এসি বিস্ফোরণ প্রসঙ্গ। একের পর এক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি থেকে ঘটা অগ্নি দুর্ঘটনায় স্বস্তির এই যন্ত্র নিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। গরমের অস্বস্তি থেকে বাঁচতে ঘরে বা অফিসে বোমা বসাচ্ছেন কিনা এমন চিন্তাও নাগরিকদের মনে। তবে বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের এসি কেনা থেকে বিরত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে রক্ষণাবেক্ষণে। রকিবুলের হাতের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর উষ্ণতা বাড়ছে বাংলাদেশে। গ্রীষ্মে এক থেকে একাধিক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। এই গরমের হাত থেকে বাঁচতে মানুষ একটু স্বস্তি পেতে দ্বারস্থ হচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের, কিন্তু স্বস্তির এই যন্ত্র কতটুকু নিরাপদ? 15 এপ্রিল রাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সাভারের গ্যান্ডা বাসস্ট্যান্ড এলাকাবাসী দেখেন আগুন জ্বলছে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে। ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারান একজন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানায় আগুনের সূত্রপাত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি থেকে। বাস্ট হওয়ার পরে তো আসে যে আওয়াজ, মানে এরকম আওয়াজই আমার বয়স শুনি নেই। এমন শব্দ হয়েছে মনে হয় একটা মিসাইল মারছে। যে দোকানদার উনি আর ওনার এক বন্ধু, আরও রাস্তার উপরে অনেক লোক ছিল, 4-5 জন মোটামুটি এমনও অবস্থা, খুব ভয়ঙ্করজনক অবস্থা আছে। এমন ঘটনার আরও সিসিটিভি ফুটেজ পাওয়া যায় ইন্টারনেটে। সুনির্দিষ্টভাবে এসির বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে ঠিক কতজন আহত নিহত হয়েছেন তারা আলাদা কোনো হিসাব পাওয়া না গেলেও এ ধরনের খবর প্রায় শিরোনাম হয় গণমাধ্যমে। 2020 সালে এমন আগুনের ঘটনা ঘটে 32 বার, পরের বছর তা বেড়ে হয় 39। 2022 সালে এসিতে আগুনের ঘটনা ঘটে 48টি, আর 2023 সালে প্রায় দ্বিগুণ বেড়ে হয় 86।
এবছরও ঘটছে এসি থেকে দুর্ঘটনা। গেল শুক্রবার ঢাকা শিশু হাসপাতালে এসির ত্রুটি থেকে লাগা আগুনে পুড়ে গেছে সেখানকার কার্ডিয়াক আইসিইউ ইউনিটের একাংশ। আতঙ্কে হাসপাতাল ছাড়েন রোগী ও স্বজনরা। তবে থেমে নেই ক্রেতাদের এসি কেনা। বাসাবাড়ি, কর্মস্থল বা প্রতিষ্ঠানে শরীর শীতল রাখতে এখন এসি ভরসা। স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে গিয়ে ক্রেতারা ভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনছেন। তবে নিরাপত্তার বিষয়ে উদাসীন অনেকেই। বিক্রেতাদের দাবি, মানহীন এসি বিক্রি করেন না তারা। কন্ডেন্সার, তারপরে কপার পাইপ ওটা আছে কিনা, ইনডোর আউটডোরের মানে যে এলিমেন্টগুলো সেগুলো ভালো আছে কিনা, গ্যাস কোনটা দিচ্ছে, 32 আছে, 410 আছে। কিছু আছে লো কোয়ালিটির নন ব্র্যান্ড যেগুলি আসে, কোনো নাম টাম নাই, এগুলিতে কিছুটা হইতে পারে। কম দামের এসি নিলে তো ওইগুলো তো মনে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবেই। নন ব্র্যান্ডগুলো আমার মনে হয় বাজার থেকে উঠাই নেওয়া হলো ভালো। এ ব্যাপারে চমকপ্রদ তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে সাধারণ অবস্থায় এসি বিস্ফোরণের কোনো সুযোগ নেই। নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ও ভোল্টেজের ওঠানামার কারণে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কম্প্রেসারের ত্রুটিতে জমে থাকা গ্যাস যন্ত্রাংশে নানান সমস্যায় তাপ সৃষ্টি হয়ে এসি আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। বাংলাদেশে কোনো এসি আশা করি এরকম নাই যে নিচ থেকে বিস্ফোরণ হতে পারে। এসির একটা কম্প্রেসার থাকে, এসির ভিতরে যেই ধরনের ইকুইপমেন্টগুলো থাকে এটা মানে লং টাইম সাপোর্ট দেওয়ার মতোই ইকুইপমেন্টগুলো থাকে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা বাদবাকি যে ইকুইপমেন্টগুলো ইউজ করি সেই ইকুইপমেন্টগুলোর আসলে সেই তারের অথবা সেই সার্কিট বোর্ড অথবা সেই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি এইগুলো আমরা আর ফলো করি না ঠিকমতো। এসিতে ব্যবহার করা হয় রেফ্রিজারেন্ট গ্যাস। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক বলেন, নিম্নমানের ও দাহ্য গ্যাস ব্যবহারের ফলে কম্প্রেসার লিকেজ হতে পারে। তাই যন্ত্র রক্ষণাবেক্ষণে ব্যবহারকারীদের আরও সচেতন হবার পরামর্শ তার। গ্যাসের অনেকগুলো ক্যাটাগরি আছে, এর মধ্যে ফ্লেমেবল গ্যাসও আছে। ফ্লেমেবল গ্যাস আছে যেটা রীতিমতো একদম আগুন ধরে যাওয়ার মতো গ্যাস, নন ফ্লেমেবল গ্যাসও আছে। সুতরাং আগুন ধরে যাওয়ার মতো গ্যাস যেগুলো, সেগুলো অবশ্যই তার বডি এবং অন্যান্য পার্টসপত্রগুলো অন্যান্য হাই কোয়ালিটিতে হতে হবে। এগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করে আসতে হবে যাতে কোনো অবস্থাতেই এটা লিক করার সুযোগ না পায়। এদিকে বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে অধিকাংশ রোগী পোড়া শ্বাসনালী নিয়ে ভর্তি হন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এমন রোগীদের মৃত্যু ঝুঁকি বেশি বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। এই বিস্ফোরণ যখন আপনার আবদ্ধ জায়গায় ঘটে তখন যারা এই ধরনের অগ্নিকাণ্ডের শিকার হন তাদের সবচেয়ে বড় যেটা ইনজুরি সেটা হচ্ছে শ্বাসনালী পুড়ে যাওয়া। পরে যে ঝুঁকিগুলো আস্তে আস্তে তৈরি হয় সেই ঝুঁকিগুলোকে আসলে মোকাবেলা করা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে। বৈশ্বিক উষ্ণতা এবং দেশের তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়লেও তা যেন দুর্ঘটনার কারণ না হয় সেজন্য নিতে হবে বাড়তি সতর্কতা। একই সাথে নিম্নমানের যন্ত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এসির বাজার ও ক্রেতা বিক্রেতারা নিরাপত্তা সচেতনতা বিষয়ে জানাতে রাজধানীর গুলিস্তানের এসি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র, আর রাজশাহীতে আছেন আরেক সহকর্মী রাকিবুল হাসান। প্রথমে যেতে চাই অব্রর কাছে। অব্র, এই গরমে এসির বাজার কেমন দেখছেন? এসি কেনার ক্ষেত্রে মান ও নিরাপত্তার বিষয়টি কি ক্রেতারা ঠিকভাবে দেখে নিচ্ছে বা নিতে পারছে কিনা জানাবেন। যেমনটা বলছিলেন যে এখানটায় কিন্তু হচ্ছে এসি কেনার জন্য আমি সকাল থেকেই ভিড় লক্ষ্য করেছি, এবং এই জায়গাটাতে মূলত যারা কিনা এসি কিনতে আসছেন বেশিরভাগই মূলত মধ্যবিত্ত যারা আছেন তারা এখানটায় কিন্তু বলছেন যে অনেকটাই তারা কিন্তু শঙ্কিত যে এসিগুলো নিচ্ছেন সেগুলো নিরাপদ হবে কিনা, কিংবা যেই ঘটনাগুলো ঘটছে, যেই বিস্ফোরণের ঘটনাগুলো কিছুদিন আগেও ঘটেছে সেগুলোর মতো কোনো ধরনের ঘটনা ঘটবে কিনা, এমনটাই কিন্তু হচ্ছে বিক্রেতাদের কাছ থেকে তাদের প্রশ্ন ছিল। আর বিক্রেতারা কিন্তু বলছে যে তারা এখান থেকে ওয়ারেন্টি এবং গ্যারান্টির মাধ্যমে কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করবে নিরাপত্তাটা। আর যেগুলো কিনা আছে এখানটায়, যেগুলো কিনা ব্র্যান্ডের এবং হচ্ছে উন্নত মানের এসি আছে সেগুলো ব্যবহার করলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই
কমে যায় এমনটাই কিন্তু বলছে। আর দুর্ঘটনা মূলত ঘটে ইলেকট্রিক কানেকশন থেকে। তো এই সেগুলো কিন্তু হচ্ছে প্রতি বছর কিন্তু একটুখানি যাচাই বাছাই কিংবা দেখতে হলে দেখা গেলে কিন্তু হচ্ছে অনেকটাই দুর্ঘটনা কমে আসবে এমনটাই কিন্তু হচ্ছে বলছে তারা। এছাড়াও আরেকটি বিষয় বলা হচ্ছে যে নিয়মিত যদি সার্ভিসিংটা করা হয় তাহলে কিন্তু মূলত এই যে এসি থেকে দুর্ঘটনার কিন্তু অনেকটাই কমে যাবে এমনটাই কিন্তু দাবি করছে বিক্রেতারা। আর ক্রেতাদেরও কিন্তু চাহিদা যে সার্ভিসিংগুলো যদি তারা কোম্পানির পক্ষ থেকে করে দেয় এমনটাই কিন্তু তাদের দাবি ছিল। যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই দুর্ঘটনা কমে যাবে। তবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিক্রেতারাও বলছে তারা 1 বছর পর্যন্ত সার্ভিসিং দিয়ে দিবে, 1 থেকে 5 বছর, কোনো কোম্পানি 5 বছর পর্যন্ত এই সার্ভিসটা দিয়ে থাকে। এছাড়াও এসির ব্যাপারে যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলতে হয় যে এসির দামের ক্ষেত্রে কিন্তু 12% পর্যন্ত ছাড় দিয়েছে। তবে তাও কিন্তু ক্রেতারা বলছে কিছুটা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু গরম বাড়ছে সেহেতু কিন্তু দাম আরেকটু বাড়ার কথা কিন্তু বলছে বিক্রেতারা। আর একই বিষয় নিয়ে কিন্তু জানাতে চলে যাচ্ছি রাজশাহীতে, যেখানটায় আছে রাকিব। সেখানে মূলত বিক্রি এবং হচ্ছে নিরাপত্তার বিষয়ে বিক্রেতারা কি বলছে সেটাই জানতে চলে যাব রাজশাহীতে রাকিবের কাছে। সহকর্মী রাকিব। অব্র, আসলে যেমনটা আসলে বলছিলেন, রাজশাহীতে আসলে যে তীব্র তাপদাহ, পুরো দেশ জুড়ে যেমন তাপদাহ, রাজশাহীতে একটা ক্রমবর্ধমান শহর, এখানে যেমন বহুতল ভবন বাড়ছে, আবাসিক এলাকাগুলো বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু এসির চাহিদাও কিন্তু অনেকটাই বেড়েছে। তবে এই গরমে আসলে একেবারেই যে রমরমা একটা অবস্থা এসির বেচাকেনায় তেমনটা কিন্তু না থাকলেও এসি দেখতে আসছেন এবং নিয়মিতই কিন্তু আসলে এই কেনাকাটাটা হচ্ছে। এক্ষেত্রে আসলে ক্রেতা সাধারণ যারা আছেন তারা কিন্তু একটু সচেতনতার জায়গা থেকে কিন্তু আসলে জেনে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও এখানে এই যে শোরুমটাতে এসেছে, এখানে যে এসির বেচাকেনা হচ্ছে বা এসি সম্পর্কে জানছেন, সেখানে এসির ফিচার, এসিতে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হচ্ছে এবং তারা কি ধরনের সার্ভিস দেবে সেই বিষয়টি কিন্তু এখানে ক্রেতারা জানছেন এবং বিক্রেতারাও কিন্তু তাদের জায়গা থেকে বলছেন। তো সেক্ষেত্রে পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহারের কথা কিন্তু কোনো প্রতিষ্ঠান কিন্তু আসলে বলেছেন এবং সেক্ষেত্রে যে দুর্ঘটনার যে অবস্থাটা সেটা খানিকটা কম হয় বলে এখানে বিক্রেতারা দাবি করছেন। এবং একই সাথে এই এসি সেটিং করা, সার্ভিসিং করা এবং নিয়মিত সার্ভিসিংয়ের পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। কেননা আপনি জানেন যে আসলে শীত মৌসুমে একেবারেই বন্ধ থাকে এসি এবং তারপরে যখন গরম শুরু হয় সেটার কিন্তু ব্যবহার অনেক ক্ষেত্রে বেড়ে যায় এবং নিয়মিত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং সেটির ব্যবহার বাড়িয়ে দেওয়া, সেক্ষেত্রে আসলে ইলেকট্রনিক্স নানা কারণে কিন্তু আসলে দুর্ঘটনাগুলো ঘটে বলে এখানকার যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু এই বিষয়টি বলছেন। এবং সেক্ষেত্রে শীতের পরে গরম আসার শুরুতেই আসলে ব্যবহার করার আগে আসলে সার্ভিসিংটা করানো, লাইনগুলো চেক করে নেওয়া এবং নিয়মিত ব্যবহার করার ফলে এই যে তীব্র তাপদাহ সেটির একটি অংশ কিন্তু বাইরে থাকে, সেটার সাথে ভেতরের অংশ এবং ইলেকট্রিক তার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য কিন্তু আসলে ক্রেতাদেরকে পরামর্শ দিয়েছেন এখানে। এছাড়া যে যারা বিক্রি করছেন তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এবং গ্যাস শেষ হয়ে গেলে সেটা রিফিল করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে ক্রেতাকে আসলে সহযোগিতা করছে। তো এই ধরনের বিভিন্ন পরামর্শ যেমন দিচ্ছেন, একই সাথে কিন্তু ক্রেতাকে সচেতনও তারা করছেন এবং এই সময়টিতে যাদের প্রয়োজন পড়ছে আসলে এসি কেনার তারা আসছেন এবং তারা যেটি বলছেন যে এখন যেহেতু রাজশাহীতে তাপমাত্রা প্রায় প্রত্যেক দিনই 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি কোনো ক্ষেত্রে ছুঁয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থাতে কিন্তু আসলে এসির অনেক বেশি প্রয়োজন হচ্ছে নাফি। এবং এই ধরনের এই কারণেই এই সমস্ত আবহাওয়ার জনিত পরিবর্তনের কারণে কিন্তু এসির যে ব্যবহার এবং এসির যে প্রয়োজন সেটি কিন্তু আসলে বাড়ছে রাজশাহী অঞ্চলে এবং এই কারণেই যেমন হচ্ছে ক্রেতারা কিনছেন, একই সাথে কিন্তু আমরা দেখছি যারা বিক্রি করছেন তারা কিন্তু নানাভাবে সচেতন করছেন এবং এইটা নিয়ে একটা সচেতনতা তৈরি করা প্রয়োজন বলেও আসলে তারা তাগাদা দিচ্ছেন। তো নাফি, এই ছিল রাজশাহীর সিএনবি মোড় থেকে এসির বেচাকেনার আমার কাছে সর্বশেষ খবর। তীব্র গরমে চাহিদা বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি, সে খবর জানাতে রাজধানী ঢাকা এবং রাজশাহীতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। চলমানি তাপপ্রবাহের কারণে সর্বস্তরের মানুষই কিন্তু নাভিশ্বাস অবস্থা, তবে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রেণীর মানুষ। এবার আমরা তাদের একটু খোঁজ খবর জানবো। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ, জীবিকার তাগিদে তপ্ত রোদেও কাজ করতে হচ্ছে তাদের। তবে তীব্র গরমে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ আর যশোরের খোলাডাঙ্গায় আছেন সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতে আমরা ময়মনসিংহের খবরাখবর জানবো। ইমতিয়াজ,
তীব্র গরমে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারা অনেকে এসি ব্যবহার করছেন, কেউ এয়ার কুলার কিংবা চার্জার ফ্যান ব্যবহার করে কিছুটা স্বস্তি পাচ্ছেন। কিন্তু নিম্ন আয়ের মানুষদের আসলে কি অবস্থা, তারা আসলে কিভাবে এখন জীবনযাপন করছেন, কৃষকদের উপায়টা কি একটু জানতে চাই। মুক্তি, ময়মনসিংহে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা বইছে এবং এটা 37 ডিগ্রি দুপুরের দিকে আরও গড়াবে। তবে তাপটা কিন্তু বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, যার জন্য একটা ভ্যাপসা গরম, যে কারণে আমরা শহরে কিন্তু গরমের মাত্রাটা বেশি থাকলেও সেখানে যারা উচ্চবিত্ত রয়েছেন বা মধ্যবিত্ত রয়েছেন তারা কিন্তু এসিতে থাকতে পারছেন, এসি ব্যবহার করতে পারছেন। কিন্তু গ্রামে যে বিষয়টি আমরা দেখতে পেরেছি, মূলত গ্রামে কিন্তু সেই ধরনের এসি এবং সে পাশাপাশি লোডশেডিংয়ের একটা কিন্তু সংকট রয়েছে, যার কারণে গ্রামের সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরকে একটা মূল প্রধান ভরসা কিন্তু গাছের ছায়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি রয়েছে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার চকরাদাখানায় পালপাড়া এলাকায়। এখানে একটা পুকুরে বিশেষ করে গরমে সবচেয়ে বেশি যারা কষ্ট পায় শিশু থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা, এবং আমরা দেখতে পাচ্ছি একটা পুকুরে কিন্তু বাচ্চারা একেবারে শৈশব যেভাবে আমরা ছোটোবেলায় পুকুরে গোসল করতাম তীব্র গরম হলে, সেভাবে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে গোসল করছেন এবং সেই গরম থেকে বাঁচার জন্য তারা আনন্দ মাতছেন। এবং আমরা দেখতে পেরেছি এবং বিষয়টা হলো যে এই যে তীব্র গরমে আমরা দেখতে পাচ্ছি বোরো ধান যখন কাটার সময় হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে কৃষকরা কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টার বেশি কাজ করতে পারছে না, তারপরেই কিন্তু তাদেরকে জিরাতে হচ্ছে বিভিন্ন গাছের ছায়া। এবং যারা বাড়ির নারীরা রয়েছে, বিশেষ করে ধান কাটা সেদ্ধ মাড়াইয়ের কাজ যেহেতু চলছে, তারা কিন্তু আবার গাছের ছায়া দেখতে পাচ্ছি যে তারা ঘন্টার পর ঘন্টা জিরিয়ে নিচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে এই গরমের কারণে কিন্তু যেহেতু গ্রাম এলাকায় কিন্তু টিনশেড ঘরের সংখ্যাই বেশি, এবং যার কারণে টিনশেড ঘরগুলো কিন্তু এই গরমে কিন্তু প্রচণ্ড উত্তপ্ত থাকে, এবং যেহেতু একটা লোডশেডিংয়ের সমস্যা রয়েছে গ্রামের বিভিন্ন জায়গাগুলোতে, সুতরাং এই গাছের ছায়া শীতল জায়গায় কিন্তু তারা বিভিন্ন সময় জিরিয়ে নিচ্ছেন। এবং যেটা তারা বলার চেষ্টা করছেন যে আসলে এই গরমের কারণে কিন্তু বিভিন্ন গরমজনিত শিশুদের কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, ডায়রিয়ার সমস্যা হচ্ছে, আবার বেশি বেশি পানি খেতে হচ্ছে। এবং গ্রামে কিন্তু আসার পর সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, বিশেষ করে এই ধান মাড়াইয়ের পর যে সেদ্ধর কাজগুলো রয়েছে, খড় শুকানোর কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু সমান তালে কিন্তু করছেন। এবং একটা শ্রমিকের সংকট কিন্তু দেখা দিয়েছে, কারণ যেটা আগেই বলেছি যে এই তীব্র গরমের কারণে কিন্তু শ্রমিকের মজুরি যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি কিন্তু খুব শ্রমিক যে পাওয়া যাচ্ছে, আমরা পুরো মাঠ জুড়ে কিন্তু পাকা ফসল দেখি, অধিকাংশ ফসলই কিন্তু পেকে গেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু মূলত শ্রমিকের একটা কিন্তু সংকট রয়েছে। এবং যারা বিশেষ করে গেরস্থ রয়েছে বা কৃষক রয়েছেন তারা যেটা বলার চেষ্টা করছেন যে আসলে শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে, তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, তারপরে এই তীব্র গরমের কারণে কিন্তু শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছে না। এবং যেহেতু বৈশাখ মাস হচ্ছে, যে কোনো সময় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি আসতে পারে, সুতরাং এর মধ্যেই কিন্তু যারা শ্রমজীবী রয়েছেন তারা কিন্তু তাদের কাজগুলো সেরে নিচ্ছেন। তো বলতে গেলে ময়মনসিংহের শহরের ভিতরে যে তাপমাত্রাটা, গ্রামে কিন্তু তাপমাত্রার পরিমাণটা আরেকটু বেশি, যদিও গ্রামের মানুষের একমাত্র ভরসার স্থল গাছের ছায়া এবং এর ধরনের যে জলাশয়গুলো রয়েছে, পুকুরগুলো রয়েছে, সেখানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু আসলে গরম থেকে বাঁচার জন্য নানান উপায় খুঁজছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মুক্তি, গরমে মধ্যবিত্ত এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের বাঁচার যে অবলম্বন, সেগুলো তার বিস্তারিত। মুক্তি। রিপন, আমরা ময়মনসিংহের খবরাখবর জানছিলাম যে সেখানে ফসল ধান পেকে গেছে, তবে সেই ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না, শ্রমিক সংকট দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে। যশোরের চিত্রটা কি, সেখানেও কি শ্রমিক সংকট তৈরি হয়েছে কিনা জানাবেন। একই সঙ্গে যেহেতু তীব্র গরম, কাজ করাটা খুবই কষ্টের, সেক্ষেত্রে শ্রমিকরা তাদের মজুরির পরিমাণ বাড়িয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। খেতে খেতে যে বাতাসে দোলা খাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল, যে সোনালী যে ধান, সেটি আমরা দেখেছি যে খেতে পেকে রয়েছে। যদিও মৌসুমের শুরুতে যে সেই শ্রমিকের সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে। আগে একজন শ্রমিক আমরা দেখেছি যে গত বছর একজন শ্রমিকের যে মজুরি ছিল সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 400 টাকা, সেই মজুরিটা বেড়ে এখন দাঁড়িয়েছে 600 থেকে 800 টাকা, এবং সারাদিন যদি কাজ করে সে মজুরি প্রায় 1000 টাকা পর্যন্ত হচ্ছে, আমরা এমনটি দেখছি। যদিও যারা কৃষক রয়েছেন তারা বলছেন এই মজুরির আরো বৃদ্ধি পাবে যখন
মৌসুমের ভরা মৌসুমে ধান কাটা শুরু হবে। যারা কৃষি অধিদপ্তরের সাথে আমি কথা বলছিলাম তারা যেটি জানিয়েছেন এখন পর্যন্ত 10 ভাগ ধান কাটা হয়েছে এবং আরো মাঠে এখনো 90 ভাগ ধান রয়েছে। সেটি যখন পুরোপুরি কাটা শুরু হবে আর হয়তো 3 থেকে 4 দিন পরে এই ধানটি আরো বেশি কাটা হবে, তখন মজুরির বৃদ্ধি পাবে। আপনাকে তো একটু জানিয়ে রাখি, যশোর জেলায় প্রায় 1,60,785 হেক্টর জমিতে এবছর বোরো আবাদ হয়েছে। সেখানে 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের কথা বলছেন কৃষি বিভাগ, যা থেকে প্রায় 165 কোটি টাকা ধান বিক্রি হবে এমনটি জানিয়েছে। এই মজুরি আসলে বৃদ্ধির কারণে যে উৎপাদন খরচ সেটি যেমন বাড়বে, তেমনি এই যারা কৃষক রয়েছে তারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। যদিও এবছর সার, কীটনাশক এবং যে সেচের পানি সেটি বেশি হওয়ার কারণে কিন্তু কৃষকরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে 10 ভাগ ধান রয়েছে সেই ধান কাটার ক্ষেত্রে সেচ দেওয়ার কথা বলছেন এবং হারভেস্ট মেশিন দিয়ে ধান কাটলে শ্রমিক খরচ কিছুটা কমতে পারে। সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে ধানের সর্বশেষ খবর। মুক্তি। যশোরের খোলাডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপন হোসেন এবং এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলায় কৃষিতে বিরূপ প্রভাব। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে ফসল, নষ্ট হচ্ছে ফলন, সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। এদিকে পোকার আক্রমণে ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত কীটনাশক, যাতে বাড়ছে উৎপাদন ব্যয়। একই সাথে মাঠে নতুন করে কোনো ফসলের চারা রোপণ করতে পারছেন না চাষিরা। শামীমা রহমান শামীর প্রতিবেদনে বিস্তারিত। মৌসুমের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দেশের তাপমাত্রা। তাপপ্রবাহের ধারাবাহিকতায় গনগনে সূর্যে জীবন ওষ্ঠাগত, পুড়ছে প্রকৃতিও। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব সরাসরি পড়ছে ফসলের ক্ষেতে। শুকিয়ে যাচ্ছে ফসল, সবজির ক্ষেত। নীলফামারীতে এবছর ৮৩,৮৫৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৫,৫৫,০৩৩ টন ধান, যে ধান ঘরে তুলতে লাগবে আরও ২৫ দিন সময়। তবে চলমান দাবদাহে মাঠের সেসব ধান চিটা হওয়ার শঙ্কায় উত্তরাঞ্চলের চাষিরা। স্বাভাবিক সময় ২ দিন পর পর সেচ দিতে হলেও এখন প্রতিদিন ৫ থেকে ৯ ঘন্টা দিতে হচ্ছে সেচ, যাতে অন্যান্য সময় বিঘায় ১৮০০ থেকে ২,০০০ টাকা খরচ হলেও বর্তমানে সেই খরচ দাঁড়িয়েছে ৩৫০০ থেকে ৪,০০০ টাকায়। ১ বিঘা জমিতে ৪,০০০ টাকার মতো পানি দেওয়া খরচ পড়তেছে এবং এর মধ্যে মনে করেন কীটনাশক, সার এগুলো দিয়ে আমাদের তো পোষায় না। যদি আরও তীব্রতর গরম হয় তাহলে তো আপনার ধান যে কি হবে, ধান এখন তো বের হওয়ার সময় হয়ে আসছে। উপর থেকে শুরু করে মাটি পর্যন্ত যে আমাদের পরিবেশটা থাকে, এই পরিবেশটাকে যদি আমরা এই ৪-৫ ইঞ্চি সেচ দিয়ে এটাকে যদি আমরা সবসময় পানি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু এই অংশটুকের যে তাপমাত্রাটা এটা কিন্তু ১০-১২ ডিগ্রি কমে যায়। যশোরে ধানের মাঠে পানি ধরে রাখতে পারছেন না চাষিরা। সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। চলতি বছর ১,৬০,৭৮৫ হেক্টর জমিতে যে ধান চাষ হয়েছে সেখান থেকে আসবে ১৬৫ কোটি টাকা। তবে চলমান পরিস্থিতি চলতে থাকলে নষ্ট হবে ১০ ভাগ ফলন, যাতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৬ কোটি টাকায়। জমি শুকনা থাকলেও কিছু স্পট জাতীয় ফাঙ্গাসের আক্রমণ দেখা যায়। সেক্ষেত্রে আমরা যদি একটু জমিতে সেচের পানি দিতে পারি, সেক্ষেত্রে ওই ছত্রাকজনিত যেসব স্পটগুলো ওগুলো হবে না। এদিকে ময়মনসিংহের ২,৬৩,০৯০ হেক্টর জমির অধিকাংশ ধান কেটে ঘরে তোলার সময় হলেও তা সম্ভব হচ্ছে না। অতিরিক্ত গরমে মিলছে না শ্রমিক। চাষিরা বলছেন, মাঠে অতিরিক্ত সেচের পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরি, যাতে এবছর লোকসানের শঙ্কায় তারা। সারের দাম বেশি, আলের দাম বেশি, তারপরে এই যে রোদের মধ্যে খামলা লুচি, খামলা লুচি কামলা ১ ঘন্টা কাম করলে আধা ঘন্টা বই জিরাই কামলা করে তো কিছু কভার হলো। কুমিল্লার মাঠ জুড়ে নষ্ট হচ্ছে সবজি, হলুদ হয়ে যাচ্ছে পাতা, বাড়ছে পোকার আক্রমণ, যাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে বাড়ছে খরচ। এদিকে তীব্র গরমে বেশিক্ষণ মাঠে কাজ করতে পারছেন না চাষিরা। তবে উৎপাদন খরচ বাড়ায় হাড়ভাঙা এই খাটুনির পরেও কতটুকু দাম পাবেন তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই যে ফসলাদি আছে না, এটা হইতেছে না, মানে কম হয়। ৩-৪ ঘন্টা কাজ করার পরে শরীর মাটিও গরমে যায়। কৃষকরা যেটা করে সেটা হচ্ছে এলোপাথারি তারা বালাইনাশক প্রয়োগ করে। তো সেক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি যে যুক্তিযুক্তভাবে দেখা যায় যে আমি যদি স্প্রে করি, আমার চিন্তা ভাবনা করতে হবে যে আমি যদি ২,০০০ টাকা খরচ করে স্প্রে করি, তাহলে আমি যে ফলনটা পাবো সেটাতে ২,০০০ টাকা মেকআপ হবে কিনা।
এদিকে খুলনার ডুমুরিয়ায় মাঠে থাকা শাকসবজির ফলন ভালো হলেও গরমে তা নষ্ট হচ্ছে। অতিরিক্ত সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না সবজি। বাড়তি ব্যয়ের বোঝা তো আছেই, সেই সাথে মাঠ ফেটে চৌচির হয়ে যাওয়ায় নতুন করে গ্রীষ্মকালীন সবজি চাষ করতে পারছেন না চাষিরা। আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের চাষ যে আগাম যে সবজি চাষের যে মৌসুম থাকে, এই মৌসুম আরো লেন্দি হয়ে যাবে। যেখানে আমার 8টা থেকে 10টা সেচ লাগতো, সেখানে আমার কিন্তু 12 থেকে 15টা সেচ লাগছে। প্রায় 5 থেকে 6টা সেচের খরচ কিন্তু আসলে কৃষকের কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে। এদিকে নওগাঁয় সবজির মাঠে দেখা দিয়েছে পচন রোগ, যাতে কীটনাশকের ব্যবহার বাড়ার পাশাপাশি দিতে হচ্ছে অতিরিক্ত সেচ। প্রতি মাসে খরচ বেড়েছে 2800 থেকে 3000 টাকা, যা গত বছর ছিল 1400 থেকে 1500 টাকা। শামীমা রহমান শাম্মী। দ্বৈতকর প্রত্যাহার, বন্দর পরিচালনা, যৌথ বিজনেস কাউন্সিল গঠন সহ কাতার ও বাংলাদেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের এই দেশটির সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হলো। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 ঘণ্টার এই সফর শেষে বিকেলে দেশে ফিরে যাবেন কাতারের আমির। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ দেশ কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সোমবার সকাল 10:30টার কিছু আগে। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সরকার প্রধান। আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 30 মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুদেশের প্রধান। এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটো সেশন করেন এই দুই নেতা। বেলা 11টার দিকে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত দুদেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে 10টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয়ে। এরপর 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। দুদেশের প্রতিনিধিরা একে একে স্বাক্ষর করেন চুক্তিগুলো। প্রথমে দুদেশের মধ্যকার বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি সই হয়। আইনগত বিষয়ে সহযোগিতা ও দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি হয় ঢাকা দোহার মধ্যে। এছাড়া সড়ক পথে পরিবহন সংক্রান্ত ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক, কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা চুক্তির পাশাপাশি উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। শ্রমশক্তি বিষয়ে সমঝোতা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে দুদেশ। এ সময় দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করে দুদেশের ব্যবসায়িক প্রতিনিধিরা। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতার আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। ভিডিও কনফারেন্সে এ সড়ক এবং মিরপুর কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দুপুরে বঙ্গভবনে যান কাতারের আমির। আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। সড়ক সম্প্রসারণে রাজধানীর মুগদায় তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী মাজহার ইমন, যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, জানাবেন যে অভিযানে আজ কি কি উচ্ছেদ কার্যক্রম চলছে এবং কি পরিমাণ সড়ক সম্প্রসারণ করা হবে? মুক্তি, আজকে তৃতীয় দিনের মতো অভিযান চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজউকের সম্মিলিত উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে সড়কের দুপাশে যাই পাচ্ছে সিটি কর্পোরেশন এবং রাজউক, তারা সবকিছু উচ্ছেদ করছে। আমরা এই মুহূর্তে রয়েছে মুগদা-মান্ডা সড়কের মাঝখানে। এখানে একটি 12তলা ভবনে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই যে বর্ধিতাংশ রয়েছে সড়কের মাঝখানে যেটি পড়েছে সেটি তারা ভেঙে দিয়েছে রাজউক এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে। সিটি কর্পোরেশন যেটি বলছে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তারা পুরো সড়কটি যে অবৈধ দখল আছে সেই দখল মুক্ত করবে এবং যে সড়ক নির্মাণের যে কাজটি তারা
এই কয়েক মাসের মধ্যেই শুরু করে দিবে বলে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি এখানে যারা রয়েছে বিভিন্ন ভবনের মালিক, তারা বলছে যে কোনো রকমের অগ্রিম যেই নোটিশের বিষয়টি আছে সেটি তারা দেয়নি। তবে সিটি কর্পোরেশন এবং রাজক থেকে আমাদেরকে জানিয়েছে যে তারা কয়েক ধাপে, রাজক বিভিন্ন ধাপে এবং সিটি কর্পোরেশন বিভিন্ন ধাপে এখানে যারা ভবন মালিক রয়েছে, দোকান মালিক রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে নোটিশ দিয়েছে, তাদের যাতে যে সমস্ত ভবন এবং যাদের দোকান অবৈধভাবে সড়কের উপর নির্মাণ করা হয়েছে সেটি যাতে তারা সরিয়ে নেয়। তবে তারা সরিয়ে না নেওয়ার কারণেই আসলে সিটি কর্পোরেশন এবং রাজকের উদ্যোগে এই অবৈধ যেই স্থাপনা রয়েছে সেগুলো আসলে উচ্ছেদ চলছে। আসলে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত দুদিন যেভাবে উদ্ধার যে সমস্ত উচ্ছেদ করা হয়েছে, যে সমস্ত কার্যক্রম চলছে, তবে আজকে তৃতীয় দিনের মাত্রাটা আসলে একটু বেশি বলা যায়। গত দুদিনে এক প্রকারের সতর্কতা দেওয়া হয়েছে যে যাদের যে সমস্ত ভবন এবং দোকান রয়েছে তারা যাতে নিজ উদ্যোগে সরিয়ে নেয়। যারা নেয়নি গত দুদিন, আজকে তারা একেবারে সিটি কর্পোরেশন এবং রাজকের যারা আছে তারা একেবারে সরাসরি তারা দুপুরবেলা থেকেই তাই সেই সমস্ত অবৈধ স্থাপনাগুলোতে ভেকু লাগিয়ে ভাঙতে শুরু করছে। পাশাপাশি আমরা দেখেছি অনেকেই সিটি কর্পোরেশন এবং রাজকের আহ্বানে সাড়া দিয়ে তারা নিজ উদ্যোগে তাদের যে সমস্ত ভবনের অতিরিক্ত অংশ সড়কের মাঝখানে পড়েছে সেটি তারা ভেঙে ফেলছে। পাশাপাশি তারা আরও কিছুদিন সময় চেয়েছে সিটি কর্পোরেশন এবং রাজকের কাছে, সেটিও একটি বিচার বিশ্লেষণে রয়েছে সিটি কর্পোরেশন এবং রাজকের কাছ থেকে। পাশাপাশি এখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে স্থানীয়দের সাথে। আমরা দেখেছি যে রাজক সহ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের বাকবিতণ্ডাও হয়েছে। সব মিলে বলা যায় যে আজকে তৃতীয় দিনের মতো যে উচ্ছেদ অভিযান চলছে সেটি আসলে পুরোদমই সিটি কর্পোরেশন থেকে দুপুরবেলা থেকে শুরু হয়েছে এবং যে পর্যন্ত এগুলো শেষ না হবে, অর্থাৎ আগামী 4 থেকে 5 দিন এই উচ্ছেদ অভিযান আরও চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এই ছিল আমার কাছ থেকে সব শেষ পরিস্থিতি। রাজধানীর মুগদা এলাকা থেকে যুক্ত ছিলেন মাঝার ইমন। মেঘনার তীব্র স্রোতে ভেসে গেছে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার শহর রক্ষা বাঁধের বেশ কিছু অংশের ব্লক। নদী গর্ভে বিলীন হয়েছে দোকানপাট, বসতঘর। লঞ্চঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পন্টন। ভাঙন ঝুঁকিতে আরও বেশ কিছু এলাকায়। এই বিষয়ে আরও জানাতে ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, স্রোতে কি কত মিটার এলাকা ধসে গেছে এবং ঝুঁকিতে রয়েছে কত মিটার এলাকা জানাবে? সেই সঙ্গে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কি ধরনের ব্যবস্থা নিয়েছে? মুক্তি, গতকাল রাত প্রায় 10:30 নাগাদ ভোলার ইলিশা লঞ্চঘাটে মেঘনা নদীর তীব্র স্রোতের কারণে প্রায় 10 মিটার এলাকার সিসি ব্লক ধস দেখা দেয়। এছাড়াও কিন্তু আরো 30 মিটার এলাকার সিসি ব্লকের ফাটল দেখা দিয়েছে। এই ফাটলের কারণে কিন্তু এই এলাকার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীরা সকলে আতঙ্কে রয়েছেন। যখনই 10 মিটার এলাকা ধস দেখা দিয়েছে, ধস শুরু হয়েছে, তখন কিন্তু এই লঞ্চ, আমি এখন যেই লঞ্চ ঘাটটি রয়েছে এটি ঢাকা ভোলা রুটের লঞ্চ টার্মিনাল। এই টার্মিনালের পল্টনটির পাশে একটি খাবার হোটেল এবং একটি চায়ের দোকান ছিল। দুটি দোকানই কিন্তু একরকম নদীর গর্ভে একটা বিলীন হয়ে গেছে। এই হঠাৎ করে বর্ষার শুরুর প্রথম দিকে এই ধসের কারণে এলাকাবাসী এবং স্থানীয়রা বেশ আতঙ্কে রয়েছেন। আর এই পানি উন্নয়ন বোর্ডের কথা যদি বলি, ধস রোধে পানি উন্নয়ন বোর্ড কিরকম পদক্ষেপ গ্রহণ করেছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে সকালে কথা বলেছিলাম আমি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানিয়েছেন বর্তমানে এখন যে ভোলার মেঘনার যে ইলিশা পয়েন্টে যে ধস দেখা দিয়েছে তা অতি সাধারণ একটা বিষয়। এটা ক্রমবর্ধমান ভাবে এই ধস পড়ে যেই সিসি ব্লক রয়েছে তা স্থায়ী হবে। তবে ধস যদি অতিমাত্রায় বৃদ্ধি পায় তাতে করে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে কিন্তু ভোলার এই ইলিশা পয়েন্টের দুটি পয়েন্টে প্রায় 200 মিটার এলাকায় ধস শুরু হয়। এতে করে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রায় 20,000 জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল। তো এই হঠাৎ করে ধসের কারণে এলাকাবাসী সহ 2 ইউনিয়নের বাসিন্দারা একরকম আতঙ্কে রয়েছেন। ভাঙন ঝুঁকিতে রয়েছে কয়েকটি লঞ্চঘাট সহ মাছঘাট সহ প্রায় 1/2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য। মুক্তি। ইমতিয়াজুর রহমান যুক্ত ছিলেন ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে। এবার অন্য প্রসঙ্গ। দেশের পাট পণ্যের প্রসার ও বিপণন বাড়াতে রাজধানীর মোহাম্মদপুরে চলছে 3 দিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের একক মেলা। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, মেলায় কতগুলো স্টল আছে জানাবেন। এছাড়া পাট পণ্যের বিক্রি ও রপ্তানি বাড়াতে কতটা ভূমিকা রাখবে এই মেলা? নাফি, একটি বিষয় বলে রাখা ভালো যে দেশের অর্থনীতিতে পাটের যে চাহিদা বা ভূমিকা সেটি কিন্তু অনস্বীকার্য। সেই পাট নিয়েই কিন্তু পাট পণ্যের বহুল ব্যবহৃত জিনিসপত্র নিয়েই কিন্তু এই 3 দিন ব্যাপী এখানে একটি মেলা শুরু হয়েছে। পাটের বহুমুখী একক মেলা বলা হচ্ছে এটি, যেটি বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন জাহাঙ্গীর কবির নানক, তিনি সকালে উদ্বোধন করেছেন এই যে পাট পণ্যের যে
মেলা সেটি, এবং এখানে এই মুহূর্তে আজ প্রথম দিন হওয়ায় আমরা একটু ক্রেতা দর্শনার্থীর ভিড় কিছুটা কম দেখতে পাচ্ছি। এবং যেটি বলছিলেন যে এখানে কতটি স্টল অংশ নিয়েছে, এখানে প্রায় 30টির মতো স্টল অংশ নিয়েছে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা যারা, ক্ষুদ্র উদ্যোক্তা যারা পাট পণ্য নিয়ে কাজ করেন, পাটের যে একেবারে শৌখিন জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যে পণ্যগুলো আছে, সেগুলো তারা তৈরি করে এই বিক্রি করে থাকেন বিভিন্ন মেলার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে অংশ নিয়েছেন 3 দিন ব্যাপী। আগামী আরও 2 দিন এটি চলবে, আজকে সহ। আজকে শুরুর দিন, সেই জায়গা থেকে বলা যায় যে একটু ক্রেতা দর্শনার্থী কম, যদিও দুপুরবেলা। এবং এখানকার যারা বিক্রেতা আছেন, উদ্যোক্তা আছেন, তারা যেটি বলছেন যে সন্ধ্যা নাগাদ বা বিকেলের পর থেকে হয়তো বা ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিছুটা বাড়বে। এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে বিভিন্ন স্টলগুলোতে সাজানো রয়েছে। পাটের ব্যাগ, পাটের শাড়ি থেকে শুরু করে শৌখিন নানান রকম জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের কিন্তু পসরাই এক ছাদের নিচে এখানে পাওয়া যাচ্ছে। তো যারা ক্রেতা ছিলেন, কিছু ক্রেতা, আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে পাট পণ্য একটি পরিবেশ বান্ধব বিষয়ে জড়িত থাকে, পাটের সাথে পলিথিনের ব্যবহার কমিয়ে পাট পণ্য বা এই যে পাটের যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যে পণ্যগুলো ঘর সাজানোর আনুষঙ্গিক জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পাটের যে পণ্যগুলো, সেগুলোর প্রতি আগ্রহ তাদের বাড়ছে। এবং তারা যেটি বলছিলেন যে এই ধরনের উদ্যোগ যাতে সচরাচর নেওয়া হয় এবং এটি যাতে চালু থাকে, সেই বিষয়গুলোতে তারা জোর দিতে বলছেন। এবং পাটমন্ত্রীও কিন্তু পাটের সম্ভাবনার কথা জানিয়েছেন, পাট পণ্যের সম্ভাবনার কথা জানিয়েছেন। এগুলো শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করার ক্ষেত্রে তারা সরকারি সহায়তা দেবেন এবং কাঁচামাল যে সহজলভ্য করার জন্য যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো তারা হাতে নেওয়ার কথা জানিয়েছেন। তো নাফি, এই ছিল আসলে 3 দিন ব্যাপী যে পাট পণ্যের যে একক মেলা চলছে, সেই মেলা থেকে সবশেষ খবর। রাজধানীর মোহাম্মদপুরে চলছে 3 দিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের একক মেলা। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাতের সাথে। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতিতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। সম্প্রতি পটিয়া জেনারেল হাসপাতাল ও নগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন তারা। তবে আগে থেকে ভর্তি থাকা রোগী ও জরুরি সেবা চালু রয়েছে। বন্ধ ডাক্তারদের চেম্বার ও রোগ নির্ণয় কার্যক্রম। কাজী মাহফুজের প্রতিবেদন। ৭৫ বছর বয়সী আহমদ কবির চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে ইউরিন সমস্যা নিয়ে নগরীর শেভরন হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এসেই পড়েছেন ভোগান্তিতে। একদিকে চিকিৎসকদের কর্মবিরতি, অন্যদিকে বন্ধ রয়েছে রোগ নির্ণয় কার্যক্রম। তবে আগে থেকে ভর্তি থাকা রোগীদের সেবা ও রোগ নির্ণয়ের রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। একই অবস্থা অন্য রোগী এবং তাদের স্বজনদের। ভোর ৬টা থেকে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা না দেয়াই এমন অবস্থা। মুমূর্ষু রোগী নিয়ে কেউ কেউ অনিশ্চিত অপেক্ষা করছেন, কেউ আবার ফিরে যাচ্ছেন। এই চিত্র চট্টগ্রাম জেলা, উপজেলার বেসরকারি সকল হাসপাতাল ক্লিনিকে। ধর্মঘটের কথা আগে থেকে না জানায় কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলা থেকে আসা রোগীদের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। অলরেডি ওরা একটা টিকলা দিত যে আমরা ওই দিন থেকে বন্ধ রাখবো, তাহলে আমরা মনে করেন সবটা চেক করে আসতে পারতাম। ব্লাড পরীক্ষা, পেশাব পরীক্ষা, এখন বলছে যে ওরা ডাক্তাররা নাকি ধর্মঘট ডাকছে, আজকে শীতাংশরে কোনো লেভে পরীক্ষা হবে না। আজকে পরীক্ষা করাইতে হবে, সকালবেলা আছে, বিকেল রাত্রেবেলা আবার আল্ট্রাসাউন্ড আছে। আয়সা দেখেছে বন্ধ, আমরা তো জানি না কেন সেটা বন্ধ দেখলাম, সেটা তো আমরা বলতে পারি না। এখন কি করবো, এখন দেখা যাক, যদি এরা যদি খুলে দেয় করবো, না হলে তো চলে যাবো। সেটা মেডিকেল চলে যেতে বলছে, রোগী ভর্তি করে না এখানে। রোগী সিরিয়াস, আমার তাল্লাই তিবের কষ্ট দিয়ে লাভ আছে না। তবে কিছু জায়গায় ভিন্ন চিত্র দেখা গেছে। জটিল রোগী ভর্তি, রোগ নির্ণয় কার্যক্রম চালু রয়েছে। চিকিৎসক নেতারা বলছেন, কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলাকারীদের শাস্তি এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পটিয়ার বাকি আসামিদের অ্যারেস্ট করার জন্য এবং এই বাকি আসামিগুলো এবং এদের জামিন বাতিলের দাবিতে আমাদের আজকের এই আন্দোলন, এই কর্মসূচি। এটা শুধু একা বিএমএর না, এটা সকল চিকিৎসক সংগঠন, সকল সোসাইটির এটা একসাথে এবং বেসরকারি ক্লিনিক মালিক সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের আজকের এই আন্দোলন।
সম্প্রতি নগরীর মেডিকেল সেন্টার ও পটিয়া উপজেলার জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর দুর্বৃত্ত ও রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ কর্মবিরতি পালন করছে সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সড়ক দুর্ঘটনায় চুয়েটের 2 শিক্ষার্থীর মৃত্যুর জেরে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীরা 9 দফা দাবিতে বর্জন করেছে ক্লাস পরীক্ষা। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, এর আগের বুলেটিন আপনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি, এবার জানতে চাই শিক্ষার্থীদের দাবি পূরণে কোনো অগ্রগতি আছে কিনা? নাফি, এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা জানতে পারিনি। অর্থাৎ সকাল থেকে যেভাবে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন এখনও কিন্তু সেভাবে আন্দোলন চলছে। সকাল থেকে আমরা দেখেছি 9:15 থেকে এখন পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। এই 5.5 ঘন্টা ধরে চট্টগ্রাম এবং কাপ্তাই যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি তারা অবরোধ করে রেখেছেন এবং এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, তারা বলছেন যে শিক্ষার্থী এবং সেই সাথে অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের সাথে কথা বলে তারা একটি সমাধানে আসার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন যে তারা তাদের যে ক্লাস এবং পরীক্ষা রয়েছে সেই ক্লাস পরীক্ষাগুলো তারা যথাযথ শিডিউলে তারা অনুষ্ঠিত করবেন, কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত, বিশেষ করে তারা 9 দফা দাবি জানিয়েছেন। তার মধ্যে যেই ঘাতক বাস চালক রয়েছেন, বাস চালক এবং হেল্পার তাদের গ্রেফতার এবং সেই সাথে 2টি পরিবহন, একটি হচ্ছে শাহ আমানত পরিবহন এবং অন্যটি এবি ট্রাভেলস, এই 2টি পরিবহনের রুট পারমিট বাতিল এবং যেই সড়কটি রয়েছে সেই সড়কটিকে 6 লেনে উন্নতিকরণ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে শহরে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের যে যানবাহন রয়েছে সেগুলোর সংখ্যা বৃদ্ধি সহ 9 দফা দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। তারা বলছেন যে সেই 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলনে অনড় থাকবেন এবং এই পর্যন্ত তারা কোনো ধরনের ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। এবং এই আন্দোলনের ব্যাপারে বিকেল বেলা 2টা বাজে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে বাস পরিবহন মালিক সমিতি এবং সেই সাথে চুয়েটের শিক্ষার্থী প্রতিনিধি, চুয়েট প্রশাসন এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেও আসলে এই বিষয়টিতে কী ধরনের সমাধান আনা যায় সেই বিষয়গুলো তারা সেখানে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠকটি এখনও চলছে। সেই বৈঠকটি শেষ হলে আসলে মূলত কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটি তখন আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত একদিকে শিক্ষার্থীরা যেমন ক্লাস পরীক্ষাতে অংশ না নিতে অনড় রয়েছেন, অন্যদিকে চুয়েট প্রশাসন বলছেন যে তারা যথাসময়ে তাদের ক্লাস পরীক্ষাগুলো নিয়ে থাকবেন। নাফি, সড়ক দুর্ঘটনায় চুয়েটের 2 শিক্ষার্থীর মৃত্যুর জেরে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করেছে। সেখানে শিক্ষার্থীরা এছাড়া ক্লাসও বর্জন করেছে। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক 7 অক্টোবর হামাসের হামলায় জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার কোনো সদস্যের জড়িত থাকার প্রমাণ দেয়নি ইসরায়েল। স্বাধীন তদন্ত কমিশন কয়েক দফা চিঠি দিলেও এর উত্তর দেয়নি নেতানিয়াহু প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, এমন মিথ্যাচারের মাধ্যমে গাজায় মানবিক সংকট বাড়ানোর চেষ্টা ছিল ইসরায়েলের। নাফি আর আমার মনন জানাবেন বিস্তারিত। গেল 7 অক্টোবর সুরক্ষিত ইসরায়েলি সীমানার ভেতরে নজিরবিহীন হামলা চালায় হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করতে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। প্রায় 7 মাস ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছে 34,000-এর বেশি ফিলিস্তিনি। বছরের শুরুতে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার প্রধানকে তলব করে ইসরায়েল। অভিযোগ ছিল হামাসের এই হামলায় অংশ নেয় সংস্থাটির 12 সদস্য। সত্যতা প্রমাণের আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 18টি দেশ বন্ধ করে দেয় UNRWA এর তহবিল। তবে প্রথম থেকেই অভিযোগের বিরোধিতা করে আসছিল সংস্থাটি। জানানো হয় যে 12 জনের নামে অভিযোগ তোলা হয়েছে তাদের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2 জন। বাকি 10 জনের হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও তদন্তের স্বার্থে তাদের বহিষ্কার করা হয়। 4 মাস পর সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন স্বাধীন তদন্তকারী দল জানিয়েছে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল। সোমবার দাখিল করা 6 পৃষ্ঠার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে কয়েক দফা জাতিসংঘ থেকে চিঠি পাঠালেও উত্তর দেয়নি নেতানিয়াহু প্রশাসন। We've written that UNRWA has not received evidence by Israel. Not that there is no evidence. It's very different. So please again and again refer to the content of the report and not to
what you hear sometimes about it. তবে এতদিনে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। মানবসৃষ্ট দুর্ভিক্ষে প্রাণ হারাচ্ছে গাজার শিশুরা। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, সুপেয় পানির সংকট ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে গাজা জুড়ে। বন্ধ হয়ে গেছে গাজার লাইফলাইন খ্যাত UNRWA এর $45 কোটি তহবিল। 2025 সালের মার্চ পর্যন্ত সংস্থাটিতে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। প্রতিবেদন প্রকাশের পর সংস্থাটির পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। বিশ্লেষকদের ধারণা, এমন মিথ্যাচারের মাধ্যমে গাজায় মানবিক সংকট বাড়ানোর চেষ্টা ছিল ইসরায়েলের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ।